লেখিকা পৃথা ঘোষের বয়স সন্ধিকাল। আজ সকালটা একটু অন্যরকম। মনটা বেশ ফুরফুরে হয়ে আছে তিস্তার। আজ ওর জন্মদিন। সবে 19 বছরে পা দিল তিস্তা। সকালে উঠে বাবা মাকে প্রণাম করে স্নান করে খেয়ে কলেজ ছুটল ও। সকাল 10:15 প্রথম ক্লাসটাই সৌমিলি ম্যামের। সময় মতো ক্লাসে না ঢুকলে ম্যাম খুব রেগে যান। সংস্কৃত অনার্সের প্রথম বর্ষের ছাত্রীও। সবে কয়েক মাস হলো স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের সমুদ্রের ভিড়ে এসে পড়েছে। এই 3-4 মাসের কলেজ জীবনে তিস্তার সবথেকে কাছের বন্ধু রুমা। আজ বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তিস্তার, তাই তাড়াহুড়ো করে ক্লাসে ঢোকার আগেই ও বুঝল ম্যাম এখনও আসেননি। যাক বাবা বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লাসে ঢুকতেই রুমের দিকে চোখ পড়ল ওর। রুম মোবাইলে গভীর মনোযোগ সহকারে কিছু একটা দেখছিল। তিস্তা ওর পাশে গিয়ে বসতেই রুম বলে উঠল, কি রে আজ এত দেরি, ব্যাপার কি? যাই হোক, হ্যাপি বার্থডে ডার্লিং, এই নে তোর গিফট, খাওয়াতে হবে কিন্তু। থ্যাংক ইউ রে, আমি ভাবতেই পারিনি তুই গিফট আনবি আমার জন্য। বেশ, টিফিন টাইমে ক্যান্টিনে চল, যা ইচ্ছে হয় খাওয়াবো। তিস্তা প্লিজ, ক্যান্টিন নয়, তার চেয়ে চল কোনো রেস্টুরেন্টে যাই। কিন্তু রুম, মা জানতে পারলে খুব বকবে রে। তাছাড়া টিফিনের পর পাশের বাংলা ক্লাস আছে তো, ওটা করবি না? তিস্তা, ইউ আর নাও 19, সবসময় মা মা করিস না তো। 2009 সালে দাঁড়িয়েও তুই সেই মান্ধাত্তার আমলেরই রয়ে গেলি। আমি কোনো কথা শুনতে চাই না, রেস্টুরেন্টেই যাব। আর পাশের ক্লাস কেউ করে নাকি? তিস্তা একটু কিন্তু কিন্তু করলেও ওর মনে হয় তাই তো। এই যুগে দাঁড়িয়েও ও যেন বড্ড ভীতু, বড্ড ম্যারমেরে। না, রুম অনেক চটপটে। রুমকে দেখে ওর মতো হতে খুব ইচ্ছা করে তিস্তার। তিস্তা পার্স খুলে দেখে 180 টাকা মতো আছে। খুব একটা খরচা করে নাও। প্রতি মাসে তিস্তার বাবা দীপক বাবু হাত খরচা হিসেবে খুব স্বল্প টাকা দেন, সেখান থেকে তিস্তা জমিয়ে রেখেছে। যাই হোক, টিফিনের আগের 3টে ক্লাস করতেই রুমা আবার রেস্টুরেন্টে যাবার তাড়া দিল তিস্তাকে। কলেজের সামনের গেট দিয়ে না বেরিয়ে রুমের স্কুটিতে করে পেছনের গেট দিয়ে বেরিয়ে এলো তিস্তা। তিস্তার ভীত মুখ দেখে শহর থেকে একটু দূরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল রুমা। নিজের পার্সের অবস্থা ভেবেই 2 প্লেট এগ চাউমিন অর্ডার দিল তিস্তা। কিন্তু রুম নাছোড়বান্দা। এগ চাউমিন নাকচ করে যেহেতু দুজনেই চাইনিজ খেতে ভালোবাসে, তাই 2 প্লেট মিক্সড চাউমিন, 1 প্লেট চিলি চিকেন আর 2টো চকোলেট আইসক্রিম সব রুম নিজেই অর্ডার দিল। তিস্তা একটু ইতস্তত করছে দেখে রুম ওকে অবাক করে দিয়ে জানালো বিলটা ওই দেবে। তিস্তা কখনো বন্ধুদের সাথে রেস্টুরেন্ট আসেনি বলে এক প্রকার ওকে খাওয়াতে হবে বলেই এই বুদ্ধি খাটিয়ে রুম ওকে নিয়ে এসেছে। 460 টাকা বিল রুম পুরোটাই দিল, সাথে আবার 40 টাকা টিপস। খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্ট থেকে বেরিয়েই তিস্তা রুমকে বলল, আমাকে কলেজের পেছনটার গেটটাই ছেড়ে দে। নয়নদা তো সামনের গেটে দাঁড়িয়ে আছে। যদি জানতে পারে আমি বেরিয়েছিলাম, যদি মাকে বলে দেয়, খুব চাপ হবে রে। এই নয়নদাটা কে যেন? ও, তোদের ওই ড্রাইভারটা। এমন দাদা দাদা করছিস যেন নিজের দাদা। ওই মালটাকে এত ভয়ের কি আছে রে? ওভাবে বলিস না রে, বাবা মা ওকে খুব ভালোবাসে। আচ্ছা রুম, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবি না তো? আরে ইউ আর মাই নিউ বেস্ট ফ্রেন্ড, চিল। কি কথা বল? এত টাকা কোথায় পাস তুই? মানে তোকে কি পকেট মানি অনেক দেয় নাকি? দামি ফোনও দেখি, কাকু কাকিমা তোকে অনেক কিছু দেয়, তাই না? হ্যাঁ, এটা ঠিক, আমাকে অনেক কিছুই দেয়। বিজনেসম্যান তো, অর্ধেক সময় বাড়িতে থাকেন না, আমাকে সময় দিতে পারে না, তাই হয়তো আমি না চাইতেও আমাকে অনেক কিছু দেয়। দেখ না, বাড়ির গাড়িতে এলে নিজের স্বাধীনভাবে আসা যায় না, তাই আমি স্কুটিতে আসি। এই যে এটিএম কার্ড দেখছিস, এগুলো সবই বাবার। আমি যেমন ইচ্ছে খরচ করতে পারি, বাবা আমাকে তেমন কিছুই বলে না। এই যে সংস্কৃত নিয়ে পড়ার ইচ্ছে, এটাও আমার একান্ত নিজের ইচ্ছা। বাবা শুধু বলেছে রেজাল্ট যেন ভালো হয়। আমার বার্থডেতে তোকে ইনভাইট করব, দেখিস কত কি হয়।
তিস্তা ভাবে ওর সোসিওলজি নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মায়ের জোড়াজুড়িতে ও সংস্কৃত নিয়ে ভর্তি হয়েছে। ইস, ও যদি রুমের মতো স্বাধীনভাবে নিজের সাবজেক্ট নিয়ে পড়তে পারত। কথা বলতে বলতেই ওরা কলেজের পেছনের দিকে চলে এলো। তিস্তাকে নামিয়ে রুম স্কুটি নিয়ে বেরিয়ে গেল। কলেজে ঢুকে সামনের গেটের দিকে এগিয়ে যেতে লাগলো তিস্তা। মুখটা ওড়না নিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছে, যাতে চট করে ওকে কেউ না চিনে ফেলে। দেখলেই হাজারখানা প্রশ্ন করবে। ওর অত কথা বলতে ভালো লাগে না। গেট দিয়ে বেরোতেই দেখতে পেল নয়নদা ওদের সাদা সুইফট ডিজায়ার নিয়ে সামনেই দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে তিস্তা গাড়িতে উঠে বসল। এখান থেকে ওর বাড়ি পৌঁছতে পাক্কা 20 মিনিট লাগে, যদি না রাস্তায় জ্যাম থাকে। গাড়িতে উঠেই জল খেতে গিয়ে লুকিং গ্লাসের দিকে নজর পড়ল তিস্তার। ওর মনে হলো নয়নদা যেন আর চোখে ওকেই দেখছে। এই নিয়ে প্রায় মাসখানেক হলো তিস্তার মনে হয় নয়নদা ওকে আড়ালে আবডালে দেখে। ওড়নাটা একটু বুকের কাছে ভালো করে টেনে নিয়ে আরাম করে বসলো ও। গাড়ি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েও ভাবল, নয়নদা কি ওকে এমনি দেখে, নাকি মা নজর রাখতে বলেছে তিস্তার উপর? হ্যাঁ, দেখতে শুনতে বেশ ভালোই ও। ডানা কাটা পরি না হলেও বেশ লাবণ্য আছে। হাসলে গালের কাছে টোল পড়ে। গায়ের রঙও বেশ ফর্সা, কাঁধ পর্যন্ত চুল, ছিপছিপে মেদহীন। ও জানে ওকে দেখলে অনেকের বুকের মধ্যেই অজান্তে দোলা ওঠে। এই নিয়ে ওর চাপা গর্বও আছে। এই যে নয়নদা গত 7-8 মাস কাজে বহাল হয়েছে, তার আগে দীর্ঘ সময় মনোহর কাকা ছিল, কিন্তু কাকার শরীর অসুস্থ হওয়ায় এই নয়নদাকে মনোহর কাকাই ঠিক করে দেয়। নয়নদার বাড়ি তিস্তাদের বাড়ির কাছেই। নয়নদার বউ কাবেরী বৌদি 5 মাসের অন্তঃসত্ত্বা, আপাতত বাপের বাড়িতেই আছে। যাই হোক, নয়নদার চিন্তা আপাতত সরিয়ে রেখে তিস্তা দেখল বাড়ির কাছে চলে এসেছে। হঠাৎ মনে পড়ল রুমের দেওয়া বার্থডে গিফটের কথা। ইস, আগে মনে পড়লে গাড়িতেই খুলে দেখতে পারত। থাক, একেবারে বাড়িতে গিয়ে মায়ের সামনেই খুলবে। গাড়ি তিস্তার বাড়ির সামনে দাঁড়াতেই দরজা খুলে বেরিয়ে এলেন তিস্তার মা তনয়া দেবী। নয়ন, একটু ভেতরে এসো, দরকার আছে। হ্যাঁ, আসছি কাকিমা, গাড়িটা গ্যারাজ করেই আসছি। তিস্তা মায়ের সাথে কথা না বাড়িয়ে ঘরে ঢুকতে ঢুকতে ভাবতে লাগলো, মা হঠাৎ কি এমন প্রয়োজনে নয়নদাকে ডাকছে? তবে কি মা কিছু জানতে পেরেছে? নয়নকে ঢুকতে দেখি তনয়া দেবী এক মুহূর্ত দেরি না করে 1 বাটি পায়েস নিয়ে হাজির হলেন। নয়ন কিছু জিজ্ঞেস করার আগেই উনি বলে উঠলেন, আজ তিস্তার জন্মদিন, তাই পায়েস করেছি, নাও খেয়ে নাও। এ বাবা, আগে বলবেন তো কাকিমা, আমি তো কিছুই আনিনি সাথে করে। পায়েস খাচ্ছি, কিছু গিফট তো দেওয়া উচিত। তুমি থামো তো, কোনো গিফট লাগবে না, সে দেখা যাবে। কিন্তু তিস্তা কই, তাকে একবার শুভেচ্ছা তো জানিয়ে যাই। এই তিস্তা, হলো তোর ফ্রেশ হওয়া? নয়নদা ডাকছে তোকে। তিস্তার রুমটা দোতলার কোণের দিকে। ওখান থেকে মায়ের চিৎকারটা কানে এলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা টপ আর ট্রাউজার গলিয়েই সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, হ্যাঁ আসছি। হ্যাপি বার্থডে, আগে জানলে আগেই বলতাম। তনয়া দেবী বললেন, দাঁড়াও, আমি জল নিয়ে আসছি, আর তিস্তা, তোকেও পায়েস দিচ্ছি। তনয়া দেবী চোখের আড়াল হতেই নয়ন একটু গভীরভাবে তিস্তার দিকে তাকিয়ে বলল, কি গিফট নেবে বলো? না না, আমার কিছু লাগবে না। তা বললে কি হয়? তোমার জন্মদিনের পায়েস খেলাম, কিন্তু গিফট দেব না? আজ তো জানতাম না তোমার জন্মদিন, কাল দেব তোমাকে। তিস্তা আর বেশি কিছু না বলে একটু মুচকি হাসল। নয়ন তখনও ওর দিকে তাকিয়ে আছে, যেন আরও কিছু বলতে চায়। এরই মধ্যে তনয়া দেবী তিস্তার জন্য 1 বাটি পায়েস আর জলের বোতল নিয়ে এলেন। নয়নও একদম স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো। পরদিন তিস্তা ক্লাস শেষ করে বেরোতেই দেখে নয়ন গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এই ছেলেটি ভীষণ সময় সচেতন। যাই হোক, আজও ইচ্ছে করে সামনের সিটে বসল। নয়ন যেন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কিন্তু মুখে কিছু বলে না। হঠাৎ পকেট থেকে একটা ডেয়ারি মিল্ক সিল্ক আর একটা ছোট্ট টেডির চাবি রিং বের করে তিস্তার হাতে দেয়। টেডির হাতে আবার একটা ছোট্ট হার্ট। তিস্তা খুব খুশি হয় এতে। বাড়ির কাছাকাছি আসতে তিস্তা বলে, তোমার কি এখন কোনো কাজ আছে নয়নদা? নয়ন একটু অবাক হয়ে বলে, না, কেন বলো তো? দাঁড়াও,
বলছি, আসলে তনয়া দেবী আজ নেই। ওনার মাসি মানে তিস্তার বড় দিদার বাড়ি গেছেন। উনি নাকি কাল পড়ে গেছেন। কিভাবে কখন সেসব এখনো তিস্তা জানে না। তনয়া দেবী সন্ধে রাত নাগাদ ফিরবেন। তিস্তার আজ একটু বাঁধন ছাড়া হতে ইচ্ছে করছে। মা এত চোখে চোখে রাখে যে সেরকম দিন জীবনে খুব কম আসে। গাড়ি যখন বাড়ির সামনে এসে থামল, নয়নকে তিস্তা বলল, আমার না আজ খুব মুভি দেখতে ইচ্ছে করছে, কিন্তু একা দেখতে ইচ্ছে করছে না, দেখবে আমার সাথে? নয়ন ইতস্তত করলেও না করল না। গাড়িটা গ্যারাজে রেখে তিস্তার সাথে নয়নও ভেতরে এলো। নয়নকে সোফায় বসতে বলে তিস্তা ফ্রেশ হয়ে একটা পিচ কালারের স্কার্ট আর ব্ল্যাক কালারের অফ শোল্ডার টপ পরে এলো। সোফায় বসেই তনয়া দেবীকে আগে ফোন করে জানল যে ঠিক কতটা দেরি হবে ফিরতে। এদিকে নয়ন যেন তিস্তার ওপর থেকে চোখ সরাতেই পারছে না। কালো টপে মোহময়ী হয়ে উঠেছে তিস্তা। পিচ স্কার্টটাও হাঁটুর বেশ নিচে, কিন্তু যতটুকু উন্মুক্ত হয়ে আছে তাতে মনে হচ্ছে মাদাম তুসোর মিউজিয়ামের মোমের মূর্তি। গলার কাছে একটা ছোট্ট তিল যেন আরও সুন্দর করে তুলেছে ওকে। সারা শরীরে ঢেউ খেলছে যেন। নয়নকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিস্তা একটু প্রশ্রয়ের হাসি হাসল। তারপর খুব স্বাভাবিকভাবেই বলল, থ্যাংক ইউ আমার সময় দেওয়ার জন্য। মা সেই 8টা নাগাদ আসবে বলল। বাবার তো প্রতিদিনই অফিস থেকে ফিরতে দেরি হয়। আমার আজ একদম একা থাকতে ভালো লাগছিল না। আরে ঠিক আছে, তুমি কি মুভি দেখবে দেখো, আমি আছি কিছুক্ষণ। দাঁড়াও বলেই একটা হিন্দি মুভি ল্যাপটপে চালিয়ে দিল তিস্তা। বেশ কাছাকাছি বসে দুজনে মুভিটা দেখছিল, কিন্তু মুভিতে দুজনেরই মন কতটা আছে সেটা বলা মুশকিল। মাঝে মাঝে টুকটাক স্পর্শ, হাসি ঠাট্টা, এর মধ্যেই সময় পেরিয়ে যাচ্ছিল। এদিকে তিস্তা ভাবছিল, কি হাদারাম একটা, তাকিয়ে থাকতে পারে কিন্তু একটু কাছে আসতে পারে না, অন্তত হাতটা তো ধরতে পারত। অন্যদিকে নয়ন ভাবছিল, এই ছাতার মুভি কখন শেষ হবে। ইচ্ছে করছে এক্ষুনি ওর শরীরের সবটুকু নিংড়ে নি, কিন্তু না, ধৈর্য ধরতেই হবে। হঠাৎই তিস্তাই বলে উঠল, ধর আর ভালো লাগছে না, সো বোরিং। কথাটা বলেই সোফা ছেড়ে উঠতে যেতেই নয়ন ওর হাতটা ধরে হ্যাচকা টান মারল নিজের দিকে। এত আচমকা সবটা হলো যে তিস্তা একটু ঘাবড়েই গেল এতে। নয়ন তখন ওর মুখের সামনে। তিস্তার কপালের উপর পড়ে থাকা চুল কানের পাশে গুজতে গুজতে নয়ন বলে ওঠে, তুমি জানো তোমাকে আজ কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে তোমার মধ্যে হারিয়ে যাই। খানিকটা ভয়, খানিক লজ্জা অবনত মুখে তিস্তা ঘাড় নামিয়েই রইল। হঠাৎই নয়ন ওকে কোলের উপর বসিয়ে ওর ঘাড়ের কাছে মুখ ঘষতে শুরু করে। খানিক অস্বস্তি হলেও তিস্তা এক দারুণ অজানা অনুভূতির সম্মুখীন হয়। বুকের মধ্যে যেন হাজারটা ট্রেন চলে যাচ্ছে। এমনটা তো আগে হয়নি। মনে হচ্ছে এই সময়টা থেমে যাক, এইভাবে নয়নদা ওকে ভালোবাসুক, ওর শরীরের প্রতিটা খাজ চিনে নিক। গরম শ্বাস পড়ছে ওর, সাথে নয়নেরও। নয়নের হাত থামেনি। কোল্ড শোল্ডার টপের এক অংশ তখন অনেকটাই নেমে গেছে। প্লাস্টিক ব্রায়ের ফিতেটাও খুলে গেছে। নয়ন খোঁচা খোঁচা দাড়ি নিয়ে নাক মুখ ঘষছে তিস্তার উন্মুক্ত বক্ষে। তিস্তার পারল না, ওর শরীর গরমে পুড়ে যাচ্ছে। মন আর মাথা একসাথে কাজ করছে না। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে নয়ন। একটু ধাক্কা দিয়ে তিস্তা জড়ানো গলায় বলে ওঠে, আর না নয়নদা, ছাড়ো প্লিজ। কিন্তু কথাগুলো শুনে নয়ন দ্বিগুণ উৎসাহে ওর শরীরী খেলায় মেতে উঠল। সোফাতে তিস্তাকে শুয়ে টান মেরে টপটা খুলে ফেলল। হাত দিয়ে মুখ ঢেকে ফেলল তিস্তা। উন্মুক্ত বক্ষে ঘুরে বেড়াতে লাগলো নয়নের মুখ। একটা অসহ্য ভালো লাগায় ভরে গেল তিস্তার মন। এই মুহূর্তে ওর মনে হচ্ছে নয়নদা ওকে খেয়ে ফেলুক, আস্ত গিলে খাক। ওর আবৃত্ত অঙ্গে যে এত সুখ লুকিয়েছিল তাও নিজেই জানত না। সারা শরীরে নয়ন হাত মুখ জিভ বুলিয়ে চলেছে। ঠিক এই সময় কলিং বেলের আওয়াজ হলো। দুজনেরই বাস্তবে ফিরতে এবং ধাতস্থ হতে কিঞ্চিত সময় লাগলো। তিস্তা দ্রুত টপটা গলিয়েই উপরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে নয়ন চোখে মুখে জল দিয়ে দরজাটা খুলে দেখে তনয়া দেবী দাঁড়িয়ে আছে। নয়নকে দেখে তনয়া দেবী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এখন? আসলে কাকিমা মাথাটা খুব ধরেছিল, তাই তিস্তাকে বললাম একটু যদি সোফায় শোয়া যায়, তাই আর কি। আসলে বাড়িতে আজ কিছু আত্মীয় এসেছে তো, তাই আর বাড়ি যায়নি।
তা ভালো করেছো, আমিও একটু আগেই চলে এলাম। তোমার কাকু আজ একটু তাড়াতাড়ি ফিরবে বললো তো, তাই। চা খাবে? না কাকিমা, আর চা খাবো না, একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এখন ভালো লাগছে, আজ যাই। তিস্তা কোথায় গো? মনে হয় উপরে, আর তো নামেনি। এই এক মেয়ে হয়েছে, খালি ঘুম, পড়াশোনা করলেও তো পারে। নয়ন আর কিছু না বলে মৃদু হেসে বেরিয়ে গেল। অন্যদিকে তিস্তা ড্রেস চেঞ্জ করতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে ঘাড়ের কাজটা লাল চাকা চাকা হয়ে গেছে। স্তন বিভাজিকার ঠিক পাশে ডান দিক ঘেঁষে একটা লালচে দাগ, একটু ব্যথাও করছে যেন, পেটের কাছেও একটা লালচে দাগ। তিস্তা বুঝতে পারে নয়ন ওকে আদর করার সময় এসব করেছে, এগুলো সব নয়নের দেওয়া চিহ্ন। একটা অদ্ভুত শিরশিরানি টের পায় সারা শরীরে। একটা ছেলে যে কিনা বিবাহিতও বটে, আজ তিস্তাকে দেখে নিজেকে সংযত রাখতে পারেনি। নিজের প্রতি নিজের একটা ভালো লাগা তৈরি হয়। আয়নার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, কেমন যেন মনে হয় নয়ন বুঝি ওকে দেখছে। এই ঘটনার পর থেকেই তিস্তার নয়ন সকলের সামনে সাধারণ ব্যবহার করলেও নিজেরা থাকলে খুনসুটি আড্ডা চলতেই থাকে। নয়ন যেন তিস্তার মধ্যে বিমোহিত হয়ে পড়ে দিন দিন। তিস্তার এই পরিবর্তন সবার আগে নজরে আসে কাছের বান্ধবী রুমের। একদিন ক্লাসের মধ্যে একটু বেশি অন্যমনস্ক হয়ে পড়ে তিস্তা। টিফিন টাইমে রুম হঠাৎই জিজ্ঞেস করে, এই তোর কি হয়েছে বলতো? একটু ঘাবড়ে গিয়ে তিস্তা বলে, কই কিছু না তো। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না? প্রেম করছিস? সত্যি করে বল। না না, ধুর। তবে কি মাঝে মাঝে কার জন্য অন্যমনস্ক হয়ে যাস? তিস্তা বুঝল রুমের থেকে আর লুকিয়ে রাখা সম্ভব না, পুরো ঘটনাটা রুমকে খুলে বলেও। খুব মনোযোগ দিয়ে তিস্তার বক্তব্য শুনে রুম আবারও জিজ্ঞেস করে, একটা কথা বল, তুই কি বাই এনি চান্স ওই নয়নকে ভালোবেসে ফেলেছিস? তিস্তা একটু ভেবে জবাব দেয়, না রে, আমি ভালোবাসি না, ভালো লাগে। আসলে আমার দিকে ওভাবে তাকিয়ে থাকলে আমার বেশ ভালো লাগে। আদর করার সময়গুলো মনে পড়ে যায়, আমি নিজেই বুঝতে পারছি না কি চাই। চিল বেবি, দেখ তুই ওকে ভালোবাসিস না নিজেই বলছিস, তার মানে তোর শুধু শারীরিক আনন্দটাই ভালো লেগেছে, আই গেস। শোন, জীবন উপভোগের জিনিস, আর এই মেয়েদের ট্যাবু। না বাবা, মন দেব তাও শরীর দেব না, এগুলো না জাস্ট ঢং। আরে বাবা, মন যেমন ভালোবাসা চায়, শরীরও তো আদর চায়। এসব নিয়ে চাপ নিস না, শুধু একটা কথাই বলবো, যা করবি ভেবে করিস ভাই, কারণ পরে যেন ওই নয়ন কোনোভাবে তোর লাইফে প্রবলেম ক্রিয়েট না করে। মনে হয় না সেটা পারবে। আমি কোনো রকম ফোন মেসেজ বা ছবি তুলি না, সেদিনও তুলিনি। আমাকে হ্যারাস করতে গেলে প্রমাণ লাগবে, আর সেটা ওর কাছে নেই। ব্যাস, তবে তো হয়েই গেল। বড় হয়ে গেছিস ভাই, তোর নয়ন একবার শরীর ছুতেই বড় হয়ে গেলি। রুম হাসতে হাসতে তিস্তার গায়ের উপর গড়িয়ে পড়ল। তিস্তাও খুব মজা পেয়েছে এই কথায়। হঠাৎ ও জিজ্ঞেস করে বসে, আচ্ছা রুম, তুই কি কখনো তোরও কি আমার মতো আরে কি তখন থেকে মানে করছিস? আমি কখনো কারোর সাথে ইন্টিমেট হয়েছি কি না এটাই জানতে চাস তো? একটু লজ্জা পেয়ে তিস্তা বলে, হ্যাঁ ওই আর কি। আমার দাদার এক বন্ধু, সে অবশ্য শুধু আমাকে ঘাঁটতেই পারতো, ওর দ্বারা আর কিচ্ছু হয়নি। তারপর ক্লাস 11-12-এ একজন স্যার আমাকে পড়াতে আসতো বাড়িতে, সেই আমাকে হাতে খড়ি দিয়ে সব শিখিয়েছে, বুঝলি। তিস্তা একটু চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, সব সব? হ্যাঁ রে, সব। বললাম না আমার ওই ট্যাবু নেই, আর শরীরের আরামও তো চাই নাকি, তাই তোকে বলছি, ভালো কাউকে পেলে ভেবে দেখতে পারিস। এর মধ্যেই টিফিনের পরে ক্লাসও শুরু হয়ে যায়। তিস্তার আর মন বসে না, ও ভাবে কতক্ষণে যে বেরোবে কলেজ থেকে। ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে দেখে নয়ন যথারীতি দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ে তিস্তা। গাড়ি স্টার্ট দিতে নয়ন প্রশ্ন করে, আজ কি ম্যাডামের মুড অফ? না, ক্লান্ত লাগছে। এসিটা চালাবো? না থাক, একটু পরেই তো নামবো। কাকিমার কোথাও যাচ্ছেন না এর মধ্যে? এইবার তিস্তা একটু মুচকি হেসে জিজ্ঞেস করে, কেন, গেলে তোমার কি? আমার কি? আমাকে তুমি বলবে যে বাড়িতে নেই, তাতে কি হবে শুনি? সেদিন তোমাকে গিলে খাবো, তোমার শরীরের গন্ধটা যে আমি ভুলতে পারছি না তিস্তা। আচ্ছা নয়নদা, তোমার বউ ফিরে এলে কি করবে? তখন তো তুমিও ব্যস্ত হয়ে যাবে। উফ, জানি না আমি, শুধু ও ফিরে আসার আগে একটাবার তোমায় পুরোপুরি পেতে চাই। কথা দিচ্ছি, তুমি না চাইলে তারপর আর চাইবো না।
দেখছি, কিন্তু মনে মনে তিস্তা বলে, ব্যাং দেব, কি শখ, হাজার হোক তুমি ড্রাইভার, তাই ওই স্টিয়ারিং ধরা পর্যন্তই তোমার সীমানা, গাড়িটা তোমার নয়। আজ শুক্রবার, আজ তিস্তার দুটো টিউশনই থাকে অনার্সেরই। সকালে একটা ছিল, সেটা শেষ করেই কলেজ থেকে এসে কোনো রকমের নাকে মুখে গুজেই আর এক জায়গায় যেতে হয়। অন্য সপ্তাহে সমস্যা হয় না, কারণ বিকেলে টিউশনিতেও নয়নই দিয়ে আসে। কিন্তু আজ নয়ন ছুটি নিয়েছে, শ্বশুর বাড়ি গেছে সে বউয়ের খোঁজ খবর নিতে। ঢং যত, এদিকে দেখাবে কত দায়িত্বশীল, আর এমনিতে তিস্তাকে কিভাবে কখন একটু ছুতে পারবে সেই আশাতেই বসে থাকে। যাকগে, গোলাপি লেডিবার্ড সাইকেলটা বের করে কাঁধে সবুজ পরার ব্যাগটা নিয়ে বেরোতে বেরোতে তনয়া দেবীর উদ্দেশ্যে বলল, মা আসছি, দরজাটা লাগিয়ে দাও। তনয়া দেবী আসতে আসতেই বললেন, সাবধানে যাস, আর ছুটির পর দেরি করিস না কিন্তু। তনয়া দেবীর কথা শুনতে শুনতেই তিস্তা পাড়ার গলিটা ছাড়িয়ে গেল। ওই এক কথা, ছুটির পর দেরি করিস না। কবে দেরি করেছে তিস্তা? সব দিন তো নয়নদাকেই পাঠায়, এই এক দুদিন নিজের মতো যায়, সেদিনগুলো কি একটু ছাড় দেওয়া যায় না? এই এত নিয়মের মাঝে মাঝে গলায় ফাঁসের মতন লাগে। সবাই নিজের মতো টিউশনিতে আসে, তিস্তা একা কেবল গাড়িতে আসে, এত বিরক্ত লাগে ওর। যাকগে, মুড অফ করে লাভ নেই, এই স্যারের কাছে পড়া থাকলে এমনিতেই ওর মুড ভালো হয়ে যায়। আসলে অভিক স্যার এত হ্যান্ডসাম, ট্রিম করা দাড়িতে যেন সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। বয়স মেরে কেটে 35। তিস্তাই স্যারের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালেও স্যার কখনোই অন্য নজরে দেখেননি। স্যারের বাড়ি পৌঁছে তিস্তা দেখে ধৃতি দাঁড়িয়ে আছে, আর একটু দূরে একটা ওদের বয়সী ছেলে, পিঠে ব্যাগ, চোখে চশমা, একটু শ্যামলা গোছের রোগা মতো। তিস্তা আর ধৃতি দুজনেই একটু তেরছা চোখে তাকিয়ে স্যারের ঘরে ঢুকে গেল, আর প্রায় কিছুক্ষণের মধ্যেই বাকিরাও চলে এলো। অভিক স্যার এলেন তার একটু পর, বাইরে দাঁড়ানো ছেলেটিকে ডাকলেন। তিস্তারা জানল ওর নাম শুভ, সে নতুন, আজ থেকে সেই ক্লাস অ্যাটেন্ড করবে। এমনিতেই সংস্কৃত অনার্সে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি, আর সে টিউশনিতেও অন্যথা হয়নি। শুভ এমনিতেই একটু চুপচাপ, আর নতুন বলেই হয়তো একটু বেশি চুপ করে রয়েছে। তিস্তা, ধৃতি, সোনালি, ঝিলাম এই টিউশনিতে একসাথেই বসে। শুভ নামক ছেলেটি একটু তফাতেই বসে রয়েছে স্যারের দিকে তাকিয়ে। ঝিলাম একটু খোঁচা দিয়ে ধৃতিকে বলল, কিরকম একটা গাম্বার টাইপের না? আমি আর তিস্তা যখন এসেছি দেখি তার আগে এসেই বেকুবের মতো দাঁড়িয়ে আছে, পাতি গাইয়া ভূত। উফ, তোরা একটু চুপ করবি, অভিজ্ঞতা কিন্তু এবার রেগে যাবে। ওহো, তিস্তা একেবারে স্যার থেকে দাদা, দেখিস দাদা থেকে আবার। কথাটা বলেই সোনালি চুপ হয়ে গেল, কিন্তু সোনালির কথা শুনে হঠাৎ ঝিলম বলে ওঠে, এই একটা ডেয়ার হয়ে যাক। সোনালি, ধৃতি, তিস্তা একটু উৎসুক হয়ে ওঠে। ঝিলাম আবার বলে, আমরা সবাই জানি তিস্তার একটু আলাদাই টান আছে স্যারের প্রতি, কিন্তু স্যারেরও আছে কিনা সেটা তো জানতে হবে নাকি। তিস্তা একটু চাপা গলায় বলে ওঠে, টান মোটেও না, আমার ভাল লাগে, উনি হ্যান্ডসাম, যে কারোরই ভাল লাগবে, তোদের লাগে না বল? ঝিলাম খুব নিচু স্বরে বলে, আমার বাবা দীপ্তকে ছাড়া কাউকেই ভালো লাগে না। হ্যাঁ, স্যার দেখতে ভালো, বাট ওরকম অনেক দেখতে ভালোরা রাস্তায় ঘুরে বেড়ায়। এবার সোনালি আর ধৃতি একটু বিরক্ত হয়েই বলে ওঠে, আহ, ডিয়ারটা বল না। শোন। তিস্তা হঠাৎ করে অভিজ্ঞতা বলে ডেকে উঠবে, ভাবটা এমন যেন আনমনে ডেকে ফেলেছে। দেন ও আবারও বলবে, সরি স্যার, এটুকুই। শুধু দেখতে চাই স্যার এটাই কিভাবে রিয়্যাক্ট করেন। কিরে তিস্তা, পারবি না? খুব ইজি কিন্তু। তিস্তা একটু কিন্তু কিন্তু করলেও ঝিলামের কথায় রাজি হয়ে যায়। মিনিট 10 কাটার পরে তিস্তা হঠাৎ বলে ওঠে, অভিজ্ঞতা, ওটা আর একবার বুঝিয়ে দেবে? না মানে সরি স্যার। অভিক স্যারের সাথে বাকিরাও একটু অবাক হয়ে ওর দিকে তাকায়, কিন্তু স্যার কিছুই বলেন না। হতাশ হয়ে পড়ে তিস্তারা। তাহলে কি স্যার শুধুমাত্র তিস্তাকে ছাত্রীর নজরেই দেখেন? ধৃতি আস্তে আস্তে তিস্তার কানের কাছে মুখটা এনে বলে, তোর লাগটা খারাপ। তিস্তাও আর কিছু বলল না, কিন্তু এই এত সবার মাঝেও জানতেও পারল না শুরু থেকে একজোড়া চোখ ওর দিকে মাঝে মাঝেই তাকাচ্ছে। গত সপ্তাহে তিস্তার দাদুর শরীর হঠাৎ খারাপ হওয়ায় বাবা মায়ের সাথে তিস্তাও গিয়েছিল দাদুর বাড়ি। 2-3 দিন থাকার কারণে টিউশন আর কলেজের বেশ কিছু ক্লাস মিস করে গেছে ও। কলেজের ক্লাস নোট রুমের থেকে নিয়ে নেবে তিস্তা,
এই কদিন তাই রুম যেন কোনোভাবেই ক্লাস মিস না করে ফোন করে জানিয়েছে ও। আর বাকি রইল টিউশন। অভিক স্যারের টিউশনের নোট নিয়ে চিন্তা নেই, ওখানে ধৃতিরা আছে, কেউ না কেউ ঠিক দিয়ে দেবে। অভিক স্যারের কথা মনে পড়তে একটু মুষড়ে পড়ল তিস্তা। সত্যি কি ওকে একটু আলাদাভাবে দেখেন না উনি? কেন যে এত গোমরা মুখ কে জানে। হঠাৎই তিস্তার মাথায় বুদ্ধি এলো একটা। ফোনটা হাতে নিয়ে চটপট ফোন করলো অভিক স্যারকে। রিং হচ্ছে। 2-3 বার রিং হবার পর ফোনটা ধরেই ওপাশ থেকে উত্তর এলো, হ্যালো স্যার, আমি তিস্তা। ও হ্যাঁ বলো। আসলে আমি 1 সপ্তাহ যেতে পারবো না, আমার দাদু অসুস্থ, তাই দেখতে এসেছি। আপনি কি নোট দেবেন? নোট তো দেব, কিন্তু নতুন চ্যাপ্টার ধরবো ভেবেছিলাম, কিছু বোঝানোর আছে। এ বাবা, আমি তো যেতে পারবো না। অসুবিধে নেই, পরে বুঝে নিও। তোমার দাদু এখন কেমন আছেন? এখন একটু ভালো। ওকে, এখন রাখছি, আমার ক্লাস আছে। আচ্ছা স্যার। ফোনটা রাখতে তিস্তার যেন একটু রাগী হলো। অভিক স্যার একটু বেশি তাড়াতাড়ি যেন ফোন রেখে দিল। আজ তো বুধবার, আজ স্যারের অফ ডে বলেই তো জানে তিস্তা। ও নিজেও তো কলেজে পড়ছে। কোনো স্যার বা ম্যামের অফ ডে থাকলে ওনারা সেদিন কলেজেই আসেন না। তাহলে ওনার আজ কিসের ক্লাস কে জানে, হয়তো অন্যদিন অফ ডে এখন। যাই হোক, ও আর এই নিয়ে না ভেবে দাদুর কাছে গেল। মা আর দিদা রান্নাঘরে, দাদু শুয়ে আছে, মানে হয় ঘুমোচ্ছে। বাবাকেও দেখতে পেল না তিস্তা, হয়তো বাইরে আছে। তিস্তার বাড়ি থেকে দিদার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। নয়ন গতকাল ওদের বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। আবার শনিবার আসতে বলেছে মা। এই মুহূর্তে ও কি করবে বুঝতে না পেরে বই নিয়ে বসলো। ওদের কলেজে মাঝে মাঝেই সারপ্রাইজ ক্লাস টেস্ট, এমনি ক্লাস টেস্ট হতেই থাকে। আর নং কম পেলে ম্যামরা এত সুমধুরভাবে অপমান করে যে বলার নেই। নয়নের কথা, অভিক স্যারের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে পড়ার দিকে মন দিল তিস্তা। আগের সপ্তাহে অভিক স্যারের টিউশন ছিল, সেটা মিস হবার পর এই সপ্তাহে পড়তে এসে মাথায় বাজ পড়ল তিস্তার। জনা 9-10 জনের মধ্যে মোটে 4 জন পড়তে এসেছিল সেদিন। তাই স্যার নতুন কিছু না পড়ালেও একগাদা নোট লিখিয়েছেন। সাথে এটাও বলে দিয়েছেন যারা আসেনি তাদের উপযুক্ত কারণ না দেখালে নোট যেন না দেয় ওই 4 জন। সোনালি চাপা গলায় তিস্তার কানের কাছে এসে বলল, ধৃতিকে ফোন করলাম, সেদিন বলল ওর জ্বর আসবে না। তুইও নাকি দাদুর বাড়ি। এদিকে ঝিলামের বয়ফ্রেন্ডের সেদিন বার্থডে ছিল বলে আগেই বলেছিল আসতে পারবে না। বাকি রইলাম আমি, আমার আর একার আসতে ইচ্ছে হলো না বলে টেনে একটা ঘুম দিলাম বাড়িতে। উফ, কতকাল ঘুমোইনি এভাবে। মাকে বলেছিলাম স্যার থাকবেন না, তাই পরের সপ্তাহে পড়া আছে। কিন্তু এবার কি হবে তিস্তা? তিস্তা কিছু বলার আগে ঝিলাম বলে ওঠে, হবে তো তোর আর আমার। এই ঘাটের মরা দুটো পার পেয়ে যাবে। শালা সব একদিনে ডুব মারতে হলো। বাকিরা আসেনি কেন কে জানে, আর ওই 4 জন কারা এসেছিল তাই বা কে জানে। তিস্তারা আজ সকলেই চুপ করে আছে, একটু ভয়ও করছে। ভয়টা তিস্তার অবশ্য নেই, কারণ ও দাদুর অবস্থার কথা আগে জানিয়ে দিয়েছিল। কিন্তু ঝিলাম আর সোনালির জন্য একটু চিন্তা হচ্ছে। প্রত্যেকে টিউশন চুপচাপ রইল আজ। সকলেরই যেন একটা অস্বস্তি। কিন্তু ক্লাস শেষ হলেও স্যার কিছুই বললেন না। এবার মুশকিল হলো, স্যারের কাছে আগের দিনের নোটকে চাইবে। শেষমেশ তিস্তাকেই সকলে ঠেলে পাঠালো। অভিক স্যার জানালেন শুভ বলে ওই নতুন ছেলেটার কাছে নোট দেওয়া আছে, নিয়ে নিতে। কিন্তু ওই গাইয়া ছেলেটার কাছ থেকে নোট চাইতে হবে ভেবেই বিরক্ত হয়ে গেল তিস্তারা। কিন্তু কিছু করার নেই। ইতস্তত করতে করতে হঠাৎ তিস্তারা দেখে শুভ নামে ছেলেটি তিস্তার দিকে এগিয়ে আসছে। তিস্তা মনে মনে ভাবল ভালোই হলো। ব্যাগ থেকে নিজের নোটের খাতাটা তিস্তার দিকে বাড়িয়ে বলল, এটাই আগের দিনের নোট আছে, তুমি আমাকে পরের শুক্রবার দিও। কথাটা বলি 1 মুহূর্ত সময় নষ্ট না করে সাইকেলে উঠে অন্ধকারে মিশে গেল যেন। তিস্তারা খাতাটা খুলে অবাক হয়ে গেল। মুক্তোর মতো এতটা পরিষ্কার হাতে লেখা কারো হতে পারে? কাছেই জেরক্সের দোকান থেকে ওরা সকলে 1 কপি জেরক্স করলেও তিস্তা করল না। ওর হাতে সময় আছে এটা থেকে কপি করার। বাড়ি গিয়ে ধীরে সুস্থে লিখবেও। রাতে খাওয়া দাওয়ার পর লিখতে বসলো তিস্তা। একটাও কোথাও পেনের কাটা দাগটুকু নেই। সত্যি অসাধারণ হাতের লেখা। একটু আনমনে খাতার শেষ পৃষ্ঠা উল্টালো। একটু চমকেও দেখলো খাতার পৃষ্ঠা জুড়ে পেন্সিলের স্কেচে ওরই প্রতিকৃতি। সেই প্রথম দিন যখন শুভ এসেছিল ওদের একটু তফাতে বসে এটাও এঁকেছিল। তিস্তার ঠোঁট টিপে হাসিটাও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।
ছবির নিচে কালো কালিতে দুটো লাইন লেখা, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পরের শুক্রবার তিস্তা অভিক স্যারের টিউশন গিয়েই দেখে শুভ চলে এসেছে ওর আগেই। খাতাটা ফেরত দিয়ে ও একটু রাগ দেখিয়েই বলল, তুই আমাকে না জানিয়ে আমার ছবি এঁকেছিস কেন? শুভ একটু থতমত খেয়ে বলে, সরি, আমি কথাটা শেষ করার আগেই ও খাতার পেছনের পৃষ্ঠায় যেখানে তিস্তার ছবি এঁকেছিল সেটা ছিঁড়ে নিয়ে ওর হাতে দিয়ে বলল, তোমার কাছেই রাখো। তিস্তা কিছু বলার আগেই ঝিলামরা সকলে আর টিউশনের বাকিরাও চলে আসে, সাথে অভিক স্যারও। তিস্তা আর কিছুই বলে না। এদিকে আজও পড়ায় মন বসাতেও পারছে না, বারবার চোখ চলে যাচ্ছে শুভর দিকে। ও আবার না জানিয়ে তিস্তার ছবি আঁকছে কিনা সেটার দিকে আজ তিস্তার নজর বেশি। সপ্তাহ দুয়েক কেটে যায়। এর মাঝে তিস্তার সাথে শুভর টিউশনে দরকার ছাড়া কথা হয়নি। ঝিলামরা ওকে গাইয়া বললে তিস্তাই প্রতিবাদ করে। নয়নের সাথেও খুব দরকার ছাড়া কথা হয় না, যদিও নয়ন অনেকবার ওর কাছে আসার চেষ্টা করে, কিন্তু তিস্তা যেন নিজের চারপাশে একটা বর্ম তৈরি করে ফেলেছে, যেটা ভেদ করার ক্ষমতা কারণ নেই। মাঝে ক্লাস টেস্টের রেজাল্টও এসে যায়। এত সব কিছু ভাবনা চিন্তার মধ্যেও তিস্তার নং খারাপ হয়নি, যদিও রুম ওর থেকে 3 নং বেশি পেয়েছে। তা নিয়ে অবশ্য তিস্তা অতটা চিন্তিত নয়। পরশু রুমের জন্মদিন, আজ রুম ওকে ইনভাইটও করেছে তার জন্য, যদিও রুম একটু খোঁচা দিয়ে বলেছিল কথাটা, পরশু আমার বার্থডে পার্টি, আসিস কিন্তু অবশ্যই। আর হ্যাঁ, পার্টি মানে কিন্তু রাতে, দুপুরে না। তুই যা বাচ্চা, কাকিমাকে ফোন করে বলতে হবে নাকি? এতটুকু বলেই রুম হাসিতে ফেটে পড়েছিল, যেন কত হাসির কথা। গা জ্বলে গিয়েছিল তিস্তার, তাও মুখে একটা হাসি বজায় রেখে তিস্তা বলেছিল, না রে, বলতে হবে না, আমি মাকে বলে দেব। আর তারপর থেকে তিস্তা একটু চুপই আছে। ও কি এতটাই বাচ্চা নাকি যে সব সময় খোঁচাটা দিতেই হবে? দেখতে দেখতে রুমের জন্মদিন চলেই এলো। আজ সোমবার। তিস্তা কলেজে গেলেও বার্থডে গার্ল রুম আজ যায়নি। মনে মনে হাসে তিস্তা, সবাই কি আর ওর মতো নাকি যে জন্মদিনের দিনেও কলেজে ক্লাস করবে আর 5টা দিনের মতো? তফাৎ শুধু এটুকুই যে মা পায়েস করে দেয়, সাথে তিস্তার পছন্দের খাবার আর ছোটখাটো কোনো গিফট, ব্যাস। যদিও ছোটবেলায় ওই ক্লাস 4 থেকে 5 পর্যন্ত বাচ্চা পার্টি টাইপের হতো আর কি। দেখতে দেখতে 6টা বেজে গেল। তিস্তার মা তনয়া দেবী বলেই দিয়েছেন তিস্তা যেতে পারে, তবে একটাই শর্ত, তিস্তাকে তার বাবা দীপক বাবু পৌঁছে দিয়ে আসবেন রুমের বাড়ি, আর বাড়ি ফিরতে হবে রাত 9টার মধ্যে। এই জন্যই তিস্তা এখনো বসে অপেক্ষা করছে ওর বাবার অফিস থেকে বাড়ি ফেরার জন্য। ওদিকে রুম বারবার বলে দিয়েছিল সন্ধে 6টার মধ্যে চলে আসতে, কিন্তু তিস্তা এখনো বাড়ি থেকেই বেরোতে পারেনি। যদিও গাড়িতে বেশি সময় লাগবে না। আয়নার সামনে আর একবার নিজেকে দেখে নিল তিস্তা। টিয়া রঙের লং ফ্রকের সাথে কানে সবুজ নীলের একটা ছোট্ট পাথরের দুল, চোখে কাজল, ঠোঁটে পিচ লিপ গ্লস, গলায় একটা সিলভার চেনের সাথে সিলভার পেন্ডেন্ট, হাতে ঘড়ি। এটুকু সাজগোজ করতে কতই বা সময় লাগবে? বারবার নিজেকে আয়নায় ঘুরে ঘুরে দেখতে লাগলো তিস্তা। নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে গেল। এই ড্রেসটা এবার জন্মদিনে তনয়া দেবী ওকে দিয়েছে। সবুজ শিফনের লং ফ্রকটা পরে হাওয়ায় ভাসছে যেন। কিরে, তোর হয়নি? আর কতক্ষণ? বাবা এসে দাঁড়িয়ে আছে তো। হ্যাঁ, আসছি। চট করে নিচে নামার আগে কাঁধে স্লিং ব্যাগটা নিয়ে রুমের জন্য কেনা গিফটটার সাথে করে নেমে এলো। রুমের বাড়ি চিনতে অসুবিধে হয়নি নয়ন বা দীপক বাবুর। যে এলাকায় বলেছিল সেখানে বেশ একটা বাগান বাড়ি প্যাটার্নের 3 তলা বাড়িটাই রুমের। দীপক বাবু তিস্তাকে ভেতরে নিয়ে যেতেই রুম দেখতে পেয়েই এগিয়ে এলো। ব্ল্যাক 1 পিসে রুমকে আজ দারুণ লাগছে। বিশাল আয়োজন করা হয়েছে রুমদের লনের মধ্যেই, অনেকে নিমন্ত্রিত। রুমের অনেক বন্ধু বান্ধব, যাদের অর্ধেককেই তিস্তা চেনে না। রুমের বাবা মা দাদা সকলেই খুব ব্যস্ত, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও রুমের বাবার নজর এড়ায়নি দীপক বাবুর উপস্থিতি। এক প্রকার জোর করে তিস্তার বাবাকেও ডেকে আনলেন ভেতরে। দীপক বাবু খানিক অপ্রস্তুতে পড়লেও ওনার অভ্যর্থনার দরুন ভেতরে যেতে বাধ্য হলেন। কিন্তু অফিস থেকে ফিরেছেন বলে অনেকবার বলার পর সামান্য কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরোনোর আগে তিস্তাকে বলেন, 9টার বেশি দেরি করিস না কিন্তু, তাহলে মা রেগে যাবে। আঙ্কেল,
আজ আমার বার্থডে, তিস্তাকে একটু থাকতে দাও প্লিজ। কোনো চিন্তা করো না, বাপি পৌঁছে দেবে আমাদের গাড়িতে, আমিও যাবক্ষণ। ও বাপি, তুমি একটু বলে দাও না আঙ্কেলকে, টেনশন করছে। অশোকবাবু ওরফে রুমের বাবা মেয়ের কথায় দীপকবাবুর কাছে গিয়ে বললেন, এই তো একটা দিন, আজ একটু ছাড় দিন ওকে, আমি কথা দিচ্ছি নিজে পৌঁছে দিয়ে আসবো। কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে যতক্ষণ আমাদের বাড়ি আছে দায়িত্ব আমার। দীপকবাবু আর কি জবাব দেবেন ভেবে পান না, শুকনো হেসে বেরিয়ে আসেন। গাড়িতে উঠে নয়নকে বলেন, চলো। আমি কি তাহলে 9টায় নিতে আসবো কাকু? না থাক, ওর বান্ধবীর বাবা বললেন উনি নিয়ে আসবেন, আমি জানাবো তোমাকে। নয়ন মনে মনে সাপ সাপান্ত করে অশোকবাবুকে। কি দরকার ছিল? তিস্তার কি কেউ নেই? এই বড়লোকগুলো শালা 1 নং হারামি। কোথায় ও ভাবলো ও একা তিস্তাকে নিয়ে আসবে, একটু ছোঁয়া যাবে, ওকে আজ পরীর মতো লাগছে, সব শালা মাটি করে দিল। এদিকে দীপকবাবু চলে যেতেই প্রিয় বান্ধবী রুমের গলা জড়িয়ে ধরে তিস্তা বলে উঠল, থ্যাংক ইউ রে, আমার একদম অত তাড়াতাড়ি যেতে ইচ্ছে করছিল না। এনিওয়ে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে ডার্লিং, এই নে তোর গিফট, পরে বলিস কেমন হয়েছে। থ্যাংক ইউ মাই ডিয়ার, চল তোকে আমার ফ্রেন্ড গ্রুপের সাথে আলাপ করিয়ে দিই। রুম তিস্তাকে নিয়ে ওর বন্ধুদের কাছে আসতেই বন্ধুরাই বলে উঠল, নতুন বন্ধু পেয়ে আমাদের তো ভুলেই গিয়েছিস রে। ওহ শাট আপ শায়ক। তিস্তা, এ হলো শায়ক, অর্ণব, পাবলো, আইভি আর বন্নি। আর গাইস, এই হলো তিস্তা, আমার কলেজ ফ্রেন্ড। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, যার জন্য অনেকক্ষণ ধরে বেপাত্তা ছিলিস। তিস্তা বুঝলো যে কথা বলছে সেই হলো শায়ক। ও কিছু না বলে মুচকি হাসল। রুম আবারও বলে উঠল, তিস্তা জানিস, পাবলো কিন্তু দারুণ গিটার বাজায়, গানের গলাও ভালো। কিরে, হবে নাকি একটা গান? যার উদ্দেশ্যে বলা সেই পাবলো নির্বিকার মুখে বলল, এই শোন, তোকে অনেকবার বলেছি এভাবে গান আমার আসে না, একটা খেতে হবে, তারপর গান আসবে আমার। তিস্তা অবাক হয়ে রুমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি খাবার কথা বলছে ও? রুম হঠাৎ চারপাশ দেখে বলে, আমার ঘরে চল সবাই, আর হ্যাঁ, বাবা যদি কোনো প্রশ্ন করে দেন যা বলার আমি বলবো, তোরা পাকামি মেরে কিছু বলবি না। সবাই এক বাক্যে মাথা নেড়ে বলে, ওকে ডান। অশোকবাবু রুমদের সকলকে উপরে যেতে দেখেও কিছু বলেন না, আসলে উনি এমনই। আজকালকার জেনারেশন যে একটু আলাদা, নিজেদের মতো টাইম স্পেন্ড করতে চায় সেটা উনি বোঝেন। ওনার শুধু দরকার ভালো রেজাল্টের, আর সেটা রুম বরাবরই করে, তাই উনি বাকি ব্যাপারে নাক গলান না। রুম বাকিদের নিয়েও নিজের ঘরে যেতেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তিস্তা দেখল রুমের ঘরটা অনেকটাই বড়, তিস্তার ঘরের প্রায় দ্বিগুণ। ঘরের একপাশে আবার একটা বেতের দোলনাও আছে, একপাশের দেওয়াল জুড়ে পুরোটা আয়না, একদিকে ওর স্টাডি টেবিল, বেড, ওয়ার্ড্রব, এক কথায় যেমন বড় তেমন সুন্দর করে সাজানো। পাবলো পকেট থেকে কি যেন একটা বের করে লাইটার ধরালো। এবার রুম বলে ওঠে, আমার আজ বার্থডে, আজ আমি যা চাইবো তাই করতে হবে কিন্তু। আইভি বলে, বলে ফেল, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবি? বন্নি আর শায়ক এবার একসাথে বলে ওঠে, এই এসব বাচ্চাদের খেলায় আমি নেই, তার থেকে একটাই কাজ করা হোক, পাবলো যা খাচ্ছে সেটা আমরা আজ সকলেই খাবো। রুম খানিক নাক কুচকে বলে, এই তোরা তো সকলেই খেয়েছিস, ঢং যত, ইভেন আমিও খেয়েছি, তিস্তা একা খাইনি। এবার বাকিরা তিস্তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরে বলে ওঠে, সে কি রে, কে এই কচি খুকি? এ তো একদম বাচ্চা, এটা তোর বন্ধু হলো কিভাবে রুম? তিস্তার হঠাৎ খুব কান্না পেল, সকলে এভাবে ছোট বলছে ওকে। কি এমন জিনিস যা ও খায়নি কিন্তু সকলেই খেয়েছে? পাবলো তো সিগারেটই খাচ্ছে, তিস্তা এতকাল জানতো সিগারেট শুধু ছেলেরাই খায়। হ্যাঁ, তিস্তার বাবাও খায়, কিন্তু এই বন্নি, রুম এরাও খেয়েছে, শুধু ও খায়নি। এর জন্যই এত কিছু তো বেশ, এটা এখনই ও খেয়ে দেখাবে যে ও কিছু কম যায় না এদের থেকে। তিস্তা হঠাৎই পাবলোর হাত থেকে জ্বলন্ত অবস্থায় সিগারেটের মতো জিনিসটা নিয়েই জোরে টান দিল। এক গাদা ধোয়া সমেত কাশতে শুরু করলো। অর্ণব নামের ছেলেটা বলল, তোরা ওকে ছেড়ে দে না, ওর এসবে অভ্যেস নেই, তারপর কিছু একটা হয়ে গেলে। না, ছাড়বে না তিস্তা। দ্বিতীয়বার ধোয়াটা টানলো, আবারও কাশি হচ্ছে। একটু চাপা স্বরে পাবলো বলল, চেষ্টা করো ধোয়াটা ধরে রাখতে।
দেখো নাক দিয়ে বেরোবে। সেই চেষ্টাই করলো তিস্তা, একটু পারল, কিন্তু মাথাটা ঝিমঝিম করছে। আবার টানলো, কেমন যেন ভালো লাগছে এবার। রুমের ঘরে সোফায় বসে পড়ল, মাথাটা হেলিয়ে আবার ধোয়াটা নিল। ভালো লাগছে, বড্ড ভালো লাগছে। এবার আর কাশিটাও তেমন হচ্ছে না। শেষটুকুতে হাতে ছ্যাঁকা লাগলো ওর। পাবলোকে এবারও নিজেই বলল, আর আছে এই সিগারেট? থাকলে দাও, খাবো। রুম না করলেও শুনল না কেউই, যেন নতুন খেলনা নিয়ে সকলে মত্ত হয়ে পড়েছে। পাবলো আবার নতুন একটা ধরিয়ে দিল। তিস্তা টানছে, ধোয়াটা যতক্ষণ টানা যায় টানছেও। মাথা ঝিমঝিম করছে আবার। সোফা সমেত ঘরটা যেন বনবন করে ঘুরছে। সিলিং ফ্যানটা যেন মনে হচ্ছে নেমে আসছে নিচে ওরই দিকে। কারো কথাই কানে যাচ্ছে না। ঘুম পাচ্ছে ওর, বড্ড ঘুম। কেন এমন হচ্ছে? সিগারেট খেলে এমন হয় বুঝি? মাথাটা কাজ করছে না। তিস্তা জানতেও পারল না সিগারেটে ভেবে এতক্ষণ যেটা খেয়েছেও সেটা আর যাই হোক সিগারেট নয়। আজকের পর্ব এ পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আপলোড করব। আর হ্যাঁ, গল্পটি একটু প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের খাতিরে কিছু অপ্রীতিকর কথা বলতে হয়েছে। এটা শুধুমাত্র গল্পের জন্যই। গল্পটা কিন্তু এমন নয়, এটা অবশ্যই শিক্ষামূলক গল্প। আপনারা শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন লাগছে তাও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনো করেননি আর কি। আর যারা করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসি তাহলে, আবার আসছি এর দ্বিতীয় পর্ব নিয়ে।